আর এখানের এখন তাপমাত্রা দেখলাম -21। কাশলে অলরেডি সকালে আমরা বরফ দেখতে পেয়ে গেলাম। হরে হরে মহাদেব। মুখের সামনে এই যে কত আপেল। তো আমাকে খেতে বললো, খেয়ে দেখলাম, টেস্ট করলাম, দারুণ লাগছে। বরফ পাবেন, স্নোফল পাবেন। ঘুরে ঘুরে আমরা না, আমি খাচ্ছি আর কি। টেম্পারেচার চলছে -6। Our hearts beat to the city streets. We began to feel the fire. আজকের ভিডিওতে থাকছে কাশল ঘুরে কুল্লু পৌঁছানো এবং তারপরেই আমরা চলে এলাম মানালি। কুল্লুর বিভিন্ন অ্যাক্টিভিটিস বুঝলাম, জানলাম এবং অংশও নিলাম। তার সাথে কুল্লু বৈষ্ণোমাতা মন্দির। মানালিতে দুদিন দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করলাম এবং কিছু রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করলাম, অনুভব করলাম, যেগুলো সব আপনাদের এই ভিডিওতে শেয়ার করেছি। সব মিলেমিশে একটা দুর্দান্ত ভিডিও আজকের আপনাদের উপহার দিতে চলেছি। তবে ভিডিওটা পুরোটা দেখতে হবে। সিমলা, কাশল, কুল্লু, মানালি কিভাবে ট্যুর প্ল্যান করবেন সব তথ্য আপনারা কিন্তু আমাদের এই হিমাচলের ভিডিও থেকে পেয়ে যাবেন। ট্যুর প্যাকেজের তথ্য সহ ভিডিওগুলো দেখে নিন, চটপট ট্যুর প্ল্যান করে ফেলুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশে থাকুন। আমাদের প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ। ভিডিওগুলো ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন, প্রয়োজনে শেয়ার করবেন। As the hours pass, we're gonna do. কাশলে সবাইকে গুড মর্নিং। সময় হয়েছে 7:45। এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে -6। উপরে পাহাড়ে অলরেডি বরফ জমে গেছে, মানে সাদা হয়ে একটা বরফ জমে গেছে। দারুণ একটা উপভোগ্য পরিবেশ যাকে বলা যায়। সিমলা, মানালি, কাশল ট্যুর প্ল্যান করছেন তারা কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা কিন্তু উপভোগ করবেন এবং দারুণ আনন্দ পাবেন, দারুণ আনন্দ পাবেন। এই হচ্ছে পার্বতী নদী, মানে আমাদের এই হোটেলের পাশেই রয়েছে এই পার্বতী নদী। মানে ওই যে পাহাড়, তার সাথে এই এত সুন্দর মানে বিউটি। মানে আমরা সবাই খুব এক্সাইটেড মানে ফটোশ্যুট করার জন্য। বেসিক্যালি মেয়েরা আমরা এইরকমই করে থাকি, ঠান্ডাই লাগুক যাই লাগুক, ফটোশ্যুট মাস্ট। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. তৃতীয় দিনের সকালে এই কাশলে আমাদের মন ভরে গেল। আমরা কাশলের এখনও বিভিন্ন সাইট সিইং রয়েছে। আপনারা যদি জানুয়ারি মাস আসেন, ফেব্রুয়ারি মাস আসেন, আপনারা কিন্তু বরফ পাবেন, স্নোফল পাবেন। এই যে জলধারার শব্দ নিশ্চয়ই আপনারা পাচ্ছেন এবং আপনাদের এই অপরূপ সৌন্দর্যময় দৃশ্য সেগুলো উপহার দেওয়ার চেষ্টা করছি। Rise like tall buildings as the chemicals they take us higher. ও মা, মনে হচ্ছে বরফে হাত দিচ্ছি। আমার দারুণ কিন্তু ভালো লাগছে, এখানে দারুণ লাগছে। ওই যে সুবীর ওখানে, ওই যে দেখুন কেমন লাগছে গো। চিকেন স্যান্ডউইচের টেস্টটাও দুর্দান্ত, আর তার সাথে এই প্রাকৃতিক সৌন্দর্য, তার পাশে বসে ব্রেকফাস্ট। ভালো লাগবে না মানে? অসাধারণ লাগছে। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে মানে কার বসে ভালো লাগে খেতে বলুন। এইরকম ঘুরে ঘুরে আমরা না, আমি খাচ্ছি আর কি। কাশল তার আধুনিক ক্যাফে, আড্ডা, হেপ্পি কালচারের জন্য পরিচিত। এখানে রয়েছে এই ধরনের বহু হোটেল, রিসর্ট। সকালে ঠিক 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম কাশল থেকে। কাশলেরই সামনে মণিকরণ, এই যে গুরুদুয়ারা। কাশল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে পার্বতী ও বিয়াস নদীর সংযোগস্থলে আরও একটা জায়গায় চলে এলাম, মণিকরণ। এখানকার প্রধান আকর্ষণ হলো প্রাকৃতিক গরম জলের কুণ্ড। এই জল এতটাই গরম এবং পবিত্র, গুরুদুয়ারার লঙ্গারের চাল ও ডাল এই জলেই সিদ্ধ করা হয়। এখানে যেটা আছে এটা মানে ন্যাচারাল, একদম ন্যাচারাল হট স্প্রিং ওয়াটার। যেমন আমাদের বিভিন্ন জায়গায় থাকে না মায়ের পবিত্র কুণ্ড, এখানে সেটা সেই রকম একটা ব্যাপার এখানে আছে। তো আপনারা এখানে এসে অনেকে স্নান করেন, আপনারা চাইলে সবাই স্নানও করতে পারবেন এখানে এসে। আর লেডিসদের জন্য আলাদা ব্যবস্থা আছে আর জেন্টসদের জন্য আলাদা ব্যবস্থা আছে স্নানের।
এই জলটা পুরো গরম, হাত দেওয়া যাচ্ছে না, এইরকম একটা গরম জল। মানে খুবই আমার এটা আশ্চর্য লাগলো। ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে এটি শিখ এবং হিন্দু উভয় সম্প্রদায়ের কাছেই অত্যন্ত পবিত্র স্থান। চারিদিকে উঁচু পাহাড় এবং নিচে তীব্র জলের স্রোতে বয়ে চলা পার্বতী নদী, সব মিলেমিশে এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত ও মনোরম। গুরুদুয়ারার এই হচ্ছে দেখুন প্রবেশদ্বার। बलुआ भारतीय को प्रति हर रसते अधिकारी एक वीर में अवर न जाना सतगुरु पूज बुझाई अगम गोचर नाथ ज्योति गोपति को जाति सुपर प्रे नाई मान मेरे हर के धाम बढ़ाई रात नमन। যারা এখানে আসবেন মানে এটা মাথায় রাখবেন যে মাথায় একটা কিছু এইভাবে আর কি মাথাটা ঢেকে আসার, এখানের এটাই আর কি নিয়ম। কাশল এবং মণিকরণ একে অপরের প্রতিবেশী এবং হিমাচল ভ্রমণে এই দুটি জায়গা ওতপ্রোতভাবে জড়িত। পর্যটকরা সাধারণত কাশলে হোটেল বা ক্যাম্পিং করে থাকেন এবং সেখান থেকেই দিনে দিনে মণিকরণ দর্শন করে ফিরে আসেন, যেটা আমরাও করলাম। কাশল থেকে কুল্লু পর্যন্ত যাত্রাটি হিমাচল প্রদেশের অন্যতম মনোরম একটি পথ। এই রাস্তার দূরত্ব খুব বেশি নয়, 37 থেকে 40 কিলোমিটার, কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। পুরো রাস্তার একটি বড় অংশ জুড়ে আপনার সঙ্গী হবে পার্বতী নদী। কাশল থেকে বেরোনোর পর নদীর কলকল শব্দ ও পাহাড়ি বাঁকগুলো এক অদ্ভুত প্রশান্তি দেয়। নদীর ধারের পাইন ও দেবদারু গাছের সারি দৃশ্যটিকে আরও সুন্দর করে তোলে। কাশল থেকে কুল্লু যাওয়ার পথে আপনাকে ভুন্তার শহর পার করতে হবে। এখানেই পার্বতী নদী এসে মিশেছে বিয়াস নদীর সাথে। ভুন্তার পার করার পর আপনি বিয়াস নদীর সমান্তরালে চলতে শুরু করবেন। এই অংশটি বেশ চওড়া এবং রাস্তার দুপাশে আপেল বাগান ও স্থানীয় হিমাচলি বাড়িঘর চোখে পড়বে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে গেলাম কুল্লুতে। প্রথম আমরা দর্শন করলাম বিয়াস নদীর তীরে জনপ্রিয় এবং জাগ্রত শ্রী মহাদেবী তীর্থ বৈষ্ণোমাতা মন্দির, যেটি জম্মু কাশ্মীরের বৈষ্ণোমাতার প্রতিরূপ হিসাবে ধরা হয়। তবে কোনো রকমভাবে ফটোগ্রাফি অ্যালাও ছিল না। আপনারা অবশ্যই দর্শন করবেন, আমাদের কিন্তু দারুণ লেগেছিল। আমরা মন্দির থেকে এই জাস্ট মানে মাকে দর্শন করে এলাম। মানে পুজোর সামগ্রী যেটা পাওয়া যাচ্ছে 200 টাকা থেকে শুরু, আর সেটা আপনি চাইলে নাও দিতে পারেন, এমনি মন্দির দর্শন করেও চলে আসতে পারেন। আর বিভিন্ন পার্টে পার্টে বিভিন্ন মানে মন্দির আছে, আমরা দর্শন করেছি খুব ভালোভাবে। আর তার ঠিক অপোজিট সাইডেই মানে মন্দির থেকে বেরিয়েই অপোজিট সাইডে হচ্ছে বিয়াস নদী। এই নদীর মধ্যে রিভার র্যাফটিং যেটা হচ্ছে, পাশেই হচ্ছে পাহাড়, তার পাশেই এইরকম নদী বয়ে যাচ্ছে। ওই দেখুন অলরেডি কিছু পর্যটক আর কি রিভার র্যাফটিং করছেন। পোশাকের ওপরে একটা ওয়াটারপ্রুফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে, আর তার সাথে সেফটি জ্যাকেট তো আছেই। চাইলে আপনারা কিন্তু এখানে এসে এইভাবে রিভার র্যাফটিং করতে পারবেন। Get down on members, get down. Oh my God! रस्सी को प्रॉपर्ली टाइट पकड़ो। हेलो मैम, रस्सी को प्रॉपर्ली ধরে মারো টান, রাজা হবে খান খান। কেমন লাগছে সবার? ঠান্ডা মানে জলটা একদম বরফের মতো লাগছে পায়ে এসে। রিভার র্যাফটিং এ দারুণ এনজয় করছি। এই ধরনের একটা অ্যাডভেঞ্চার করতে তো সবারই ভালো লাগে, বাট নিজেদের সেফটিটা মাথায় একদম, রেখে অবশ্যই করবেন। এখানে যে বোটগুলো আছে, একটা বোটের ওটা হচ্ছে প্রাইস পড়ছে 3500,
তো একটা বোটে আপনারা দুজনও যেতে পারেন, 4 জন যেতে পারেন, ম্যাক্সিমাম 6 জন যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওই দুজনও যদি গিয়ে থাকেন একটা বোটে ওই 3500 টাকায় কিন্তু পে করতে হবে। আর হচ্ছে এখানে প্যারাগ্লাইডিংও হচ্ছে, এবার ওটার হচ্ছে আপনাদের প্রাইস পড়ছে 3500। ভিডিওগ্রাফি নিতে চান, এটার জন্য একটা গোপ্রো ব্যবহার করা হচ্ছে, এটার জন্য কিন্তু এক্সট্রা চার্জেস লাগছে, সেটা হয়তো 1000 টাকা 1200 টাকা আপনাদের কিন্তু আলাদা পে করতে হবে। হট বেলুন রাইড, মানালি যাওয়ার পথে এই রাইডটা কিন্তু আপনারা করতে পারবেন। আকাশে চড়ে বেড়াবেন এটা দিয়ে, এই বেলুনের সাহায্যে, এবং সামনে দেখুন সেই যে দূরের পাহাড় অলরেডি দেখা যাচ্ছে, এবং মানালির যে বরফ, সেই বরফের চাদরে মোড়া পাহাড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কুল্লুর বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস জানলাম, বুঝলাম, সেই অভিজ্ঞতা আপনাদেরও কিছু শেয়ার করলাম। কুল্লুতে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে লাঞ্চ পর্ব। তবে লাঞ্চ মানে ছিল আমাদের মোমো, ম্যাগি, তার সাথে কেউ কেউ ডিমের অমলেট। প্রথমে মোমোটা খেলাম, আবার আমাদের এই যে চলে এলো গরম গরম ম্যাগি, তার সাথে ডিমের অমলেট। এই হচ্ছে আমাদের পুরো লাঞ্চের আজকে ফুল মেনু। মানে শুধুই আমাদের মোমো মানে মেনু নয় আর কি, তাই তো? না। ও, আমরা এগিয়ে চলেছি মানালির দিকে। তো এবারে কিন্তু আমরা যেতে যেতে পাবো বিভিন্ন শাল ফ্যাক্টরি রয়েছে এখানে। এই সমস্ত যে শালের কারখানা রয়েছে, এখান থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শাল কিন্তু এখান থেকে সাপ্লাই হয়। ফ্যাক্টরি আউটলেট এই জায়গায় লেখা রয়েছে, দেখুন এই যে শাল ফ্যাক্টরি। কুল্লু থেকে যখন আপনারা মানালি যাবেন এই সমস্ত ফ্যাক্টরিগুলো পাবেন। আপনারা কিন্তু চাইলে খুব কম দামের মধ্যে এখান থেকে আপনারা শাল কিনে নিয়ে যেতে পারেন, কারণ আপনারা যদি মানালি যদি ম্যাল রোড থেকে যদি শাল কেনেন, সেগুলো কিন্তু এই জায়গা থেকেই শালগুলো সাপ্লাই হয়। একটা ফ্যাক্টরির আমরা আউটলেটে চলে এসেছি, দেখুন 100 টাকা 180 টাকায় শাল পাচ্ছেন আপনারা। এই দেখুন 300 টাকা, এটাও 300 টাকা বলছে। এটা এখানকার স্পেশাল কুল্লু কাজ ইয়াকুল, এটা 300। শুধু শাল নয়, দেখুন এখানে বিভিন্ন রকমের আপনারা সোয়েটার পাচ্ছেন, এখানে বেশ কিছু লেডিস আইটেম আপনারা কিন্তু পাচ্ছেন। এই দেখুন এখানে বেশ কিছু লেডিস আইটেম রয়েছে। এই শাল ফ্যাক্টরির একটা বড় আউটলেটে চলে এসেছি। দেখুন এখানে সোয়েটার রয়েছে, জ্যাকেট রয়েছে, বিভিন্ন রকম শীতের পোশাক কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন সাইট সিইং কমপ্লিট করে 5:40-এ আমরা এই দেখুন হোটেল হিলটপ মানালিতে চলে এলাম। ম্যালের আশেপাশেই হোটেলের কথা বলেছিলাম, হোটেলের ভিতরে যাচ্ছি। প্রথমে গিয়েই আপনাদের রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। 2 নাইট স্টে করব এবং এই মানালি থেকে বিভিন্ন সাইট সিইং আমরা আপনাদের দেখাতে থাকবো, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। হোটেল হিলটপের এই সামনেটা হচ্ছে রিসেপশন এরিয়া। দ্য হেরিটেজ ট্রাভেলস মানালিতে আজকে আমাদের যে এত বড় একটা রুমের অ্যারেঞ্জ করে দিয়েছেন, তো হেরিটেজ ট্রাভেলসের কাছে আমার একটা কোয়েশ্চেন, যে এত বড় রুম নিয়ে আমরা কি করব। দাঁড়ান আপনাদের শুধু রুমটা একবার দেখাই। এই হচ্ছে রুমের এন্ট্রান্স, এইটা হচ্ছে এখান দিয়ে এন্ট্রি করলাম। মিরার দেয়া আছে, আর মিরারের পাশেই হচ্ছে এখানে আলমারি আছে, তার পাশেই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, শাওয়ার, ওয়াশ বেসিন। টয়লেটটা বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন। এই যে রুমটা পুরোটা দেখাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট রুম। একটা বেড দেয়া আছে, যেমন থাকে বেড আছে, এখানে বসার জায়গা আছে, ওয়াল টিভি দেয়া আছে, আর বেডের পাশে 2 সাইড টেবিল দেয়া আছে, আর ইন্টারকমের ব্যবস্থা আছে। এটা হচ্ছে ফার্স্ট রুম। এবার এই দিকটা চলে আসুন। এখানেও যদি চলে আসি, এখানেও একটা দেখুন এই রকম একটা বড় একটা বেড দেয়া আছে। এই একটা রুম। আমরা এখানে আছি 2 জন, বাট আমরা কি আজকে 2 জন 2 জায়গায় থাকবো? হেরিটেজ ট্রাভেলস আপনারা কি সেটা ভেবেছেন? সেই ভেবে আমাদের দিয়েছেন রুমটা যে আমরা ঝগড়া করি আমাদের মধ্যে? যাই হোক, আমি মজা করলাম। এখানে একটা রুম, মানে ওটা ফার্স্ট রুম, এটা সেকেন্ড রুম। এখানে যে একটা বড় উইন্ডো আছে না, এই উইন্ডোটা দিয়ে পাহাড়ের যে সৌন্দর্য, যে মিটিমিটি সন্ধ্যার পর যে আলো জ্বলছে সেটা দেখতে পাচ্ছি। আর দূরেই হচ্ছে রোথাং পাস, যে মাথার ওপরে যে অজস্র একটা বরফ জমে আছে, সেটা কিন্তু এই উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে। আরও একটা জিনিস আপনাদের দেখাই। এখানে চলে এলাম, এখানে দেখুন একটা ব্যালকনি আছে। এখান থেকে বসে বসে আপনি এই যে মানালি শহরের যেটা পাহাড়ের যে বাড়িগুলো দূরে মিটিমিটি আলো জ্বলছে দেখা যাচ্ছে, ওইটা দেখতে পারবেন। তারপরে যেখানে রোথাং পাস বললাম বরফ জমে আছে, সেটা কাল সকালে আপনাদের দেখাতে পারবো। নিচে একটা বসার অপশান করা আছে,
এই যে আপনাদের ফার্স্ট রুম দেখিয়েছিলাম, মানে আপনারা ফার্স্ট রুম দিয়েও এখানে চলে আসতে পারবেন ব্যালকনিতে। এই একটা এখানে ডোর আছে, আবার এখানেও একটা ডোর আছে, এখান দিয়েও আপনারা চলে আসতে পারবেন। এই হচ্ছে দুটো রুম। We rise like tall buildings as the মানালিতে এসে রুমে ফ্রেশ হয়েই আমরা ম্যাল রোডে চলে এসেছি। আর আমরা যে হোটেলটায় আছি, মানে হোটেল থেকে ম্যাল রোডের দূরত্ব হচ্ছে 3 থেকে 4 মিনিট পায়ে হেঁটে। আর আমরা এই যে সন্ধ্যাবেলা যে ম্যাল রোডে এলাম, মানে এখানে আশেপাশে তো বিভিন্ন রকম দোকান আছে, বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো অবশ্যই দেখব, মানে যে কিছু জিনিস দেখব কি পাওয়া যাচ্ছে, মানে দাম কি রকম। আর এত পরিমাণ এই মুহূর্তে মানে টুরিস্ট এখানে, মানে আর এই মুহূর্তে টেম্পারেচার -6 চলছে। ভোর 5টার সময় টেম্পারেচার হবে -13। এবার এখানে তো অনেকে সব ওপেন, মানে ওপেনই, মানে মাথায় কিছু দেয়া নেই, এমনি ঘুরে বেড়াচ্ছে, আমিও ঘুরছিলাম। আর এখানে দেখুন আপনারা কিন্তু এইরকম একটা শপ পাবেন, ফরেন লিকার পাবেন, বিভিন্ন ভ্যারাইটিস ব্যাগ রয়েছে এবং আরও অন্যান্য জিনিসপত্র রয়েছে। শীতের কিন্তু পোশাকপত্র রয়েছে, বড় বড় দোকানে রয়েছে এবং মানে সামনাসামনি ছোটোখাটো যে দোকানগুলো সেগুলোও আপনারা দেখতে পারেন। সবাই কিন্তু দেখে শুনে কিন্তু কেনাকাটা করছে। এখানে দেখুন মানে শাড়ি, মানে শাড়ির একটা শপ আছে, যেটা মানে এখানে আমার একটু ইউনিক লাগলো। কারণ দার্জিলিং মেলে যে আমরা কেনাকাটা করি, মানে দার্জিলিং মেলে কিন্তু কোনো শাড়ির অপশান নেই। এই মেলে এলে আপনারা এরকম একটা দুর্গা মাতা মন্দির দেখতে পাবেন, আপনারা মাকে দর্শনও করে নিতে পারবেন। মানে এই মেল রোডে এই র্যাবিটগুলোকে নিয়ে কিন্তু ওনারা বসে আছেন, আমার দেখে খুব ইচ্ছে হলো। মানে একবার, মানে আমি যত খুশি একবার নিয়ে ফটো ভিডিও করতে পারি, তার জন্য কিন্তু 50 টাকা করে ওনারা নিচ্ছেন। ভালো লাগছে না? কি সুন্দর না, কি নরম তুলতুলে। চিঙ্কি, এর নাম হচ্ছে চিঙ্কি। চিঙ্কি এখন আমার কাছে, ও চিঙ্কি। এখন টাইম হয়েছে 9টা, আর ডিনার করতে চলে এসেছি। ডিনারে আমাদের আর কি প্যাকেজের মধ্যে যেটা আছে, রাইস, রুটি, স্যালাড, চিকেন আর তার সাথে ডাল। ম্যাল রোড থেকে যখন এলাম -9, এখন কত হয়েছে? এখন -10। পরপর একটা একটা করে মানে কাঁটা নামছে নিচের দিকে। আর দেরি করো না, সব গরম আছে, গরম গরম খাবারটা সব খেয়ে নাও তাড়াতাড়ি। হিমাচল ট্রিপে চতুর্থ দিনে আমার সকল দর্শক বন্ধুদের গুড মর্নিং। সময় হচ্ছে সকাল 8:30। তো দারুণ একটা সময় আজকের হয়তো আমাদের কাটবে। বরফের চাদরে ঢেকে থাকা এই সমস্ত জায়গাগুলোকে আমরা এক্সপ্লোর করব। আর ঠান্ডাটাকে উপভোগ করতে গেলে আপনাদের কিন্তু এই হিমাচল ট্রিপ করতে হবে। হিমাচল ট্রিপ করে বিভিন্ন সাইট ঘুরুন, আশা করি আপনারা কিন্তু দারুণ এনজয় করতে পারবেন। সোলাং ভ্যালি, শিশু, কক্সার, রোতাং পাস এগুলো তো আজকের আমাদের ঘোরার প্ল্যানিং থাকছেই, কিন্তু বেরোনোর আগে সকালের ব্রেকফাস্টটা একটু সেরে নিতে হবে। এখন মানে রুম থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবার আমরা ব্রেকফাস্ট করব। এই যে সাইডের ভিউ, এখানে হচ্ছে এই যে পাশেই পাহাড়, তারপরে পাহাড়ের মাথায় ওইদিকে মানে আমি বরফ দেখতে পাচ্ছি। আলুর পরোটা, আচার, তার সাথে টক দই, আর এই যে মানে গরম গরম চা, মানে জমে একদম ক্ষীর। আজকের আমাদের সারা দিনেরই ট্যুর প্ল্যান রয়েছে। আজকের প্রথম যাব সোলাং ভ্যালি, তারপরে কক্সার, এরপরে অটল টানেল আছে, শিশু আছে, এইরকম বিভিন্ন সাইড আমরা ঘুরছি। তো সেগুলো সবই এক্সপ্লোর করব। সোলাং ভ্যালি থেকে আমাদের শুরু হচ্ছে আজকের ভ্রমণ। তো প্রথমেই এই দেখুন, এইরকম একটা ড্রেস আমাদের পরে নিতে হচ্ছে এবং এখানে সমস্ত ড্রেস রয়েছে। এখানে সমস্ত কিন্তু প্রাইসও লেখা রয়েছে, 200, 250, 600 বিভিন্ন রকমের এখানে ড্রেস রয়েছে। তো সেই রকমই অলরেডি আমরাও ড্রেস করে নিচ্ছি। চাঁদে যাবো, চাঁদে। বাহ বাহ বাহ, ঠিক আছে। এই যে একটা করে ওভারকোট দিয়ে দিচ্ছে এবং জুতো দিচ্ছে। মানালি থেকে সোলাং ভ্যালির দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার। সাধারণত গাড়ি করে 40 থেকে 50 মিনিট সময় লাগে। তবে পর্যটন মরশুম করে মে বা জুন বা ডিসেম্বর ট্রাফিকের কারণে এই সময় অনেকটা সময় বেশি লাগতে পারে। এই পুরো রাস্তাটি বিয়াস নদীর সমান্তরালে চলে। রাস্তার দুপাশে পাইন ও সিডার গাছের সারি এবং দূরে বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখা যায়। যত উপরের দিকে উঠতে থাকলাম পাহাড়ের রূপ ততটাই খোলতাই হতে শুরু করলো। মানালি থেকে সোলাং যাওয়ার পথেই পড়ে পালচান গ্রাম। এখান থেকেই রাস্তাটি দুভাগে ভাগ হয়ে যায়। একটি চলে যায় সোলাং ভ্যালির দিকে, আর একটি চলে যায় অটল টানেল ও রোতাং পাসের দিকে। এই দেখুন, এই যে পাহাড়টা দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়, এটাই হচ্ছে রোতাং পাস। রোতাং পাস অ্যাকচুয়ালি 18,000 ফিট উঁচু।
আচ্ছা, এইগুলো যে দেখছেন এগুলো হচ্ছে সোলাং ভ্যালির হচ্ছে ম্যাগি পয়েন্ট। এখানে আপনারা বিভিন্ন স্টল পাবেন, যদি কিছু খাওয়ার থাকে এখানে আপনারা খেয়ে নিতে পারেন। আর সোলাং ভ্যালির এই যে রাস্তাটা, দারুণ রাস্তা। আমরা হোটেল থেকে 11টার মধ্যে সোলাং ভ্যালি চলে এলাম, প্রায় 10 কিলোমিটারের মতো এলাম। এখানে এসে আপনাদের যেটা করতে হবে, এই যে সমস্ত পরপর যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলোয় আপনারা দুজন করে যেতে পারবেন। আর এনারা নিচ্ছেন 1500, মানে 1500 টাকা করে। নেওয়ার পর এই গাড়িটা আপনাকে উপরে নিয়ে যাবে, ওখানে একটা শিব মন্দির আছে, আপনারা সেই শিব মন্দিরটা দেখতে পারবেন আর এই রাইডটাকে এনজয় করতে পারবেন। মানে উপরে গেলে এখান থেকে 5 কিলোমিটারের মতো যেতে হবে, তো খুব বেশি বরফ উপরে নেই, অল্প স্বল্প বরফ আছে, যার জন্য আমরা এই ডিসিশনটা এখন করছি না, আমরা উপরে যাচ্ছি না। 1 থেকে 1.5 ঘন্টার মতো একটা সময় লাগবে, আপনারা অবশ্যই যাবেন। এই যে দেখুন যাচ্ছে, অলরেডি যাওয়া শুরু হয়ে গেছে এদের। এই ধরনের সব পর প্রচুর গাড়ি রয়েছে, আপনারা কিন্তু দারুণ এনজয় করতে পারবেন। সোলাং ভ্যালির এই যে রাস্তাটা দেখছেন এবং এই যে রাস্তার দুপাশে যে গাছগুলো দেখছেন, মানে যখন বৃষ্টি আসে সেই সময়তে এই সমস্ত জায়গাগুলোয় স্নোফল হয় এবং পুরো বরফে ঢেকে যায়। সোলাং ভ্যালি থেকে অটল টানেল হয়ে কক্সার এবং রোতাং পাসের এই ভ্রমণটি হিমাচল প্রদেশের অন্যতম সুন্দর এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। এবারে আমরা যাচ্ছি, দেখুন অটল টানেল, এই যে প্রবেশ করছি। অটল টানেল বর্তমানে পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। 10,000 ফুটের বেশি উচ্চতায় অবস্থিত বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল, এবং এই অটল টানেলের মধ্যে দিয়েই আমাদের যেতে হবে প্রায় 10 কিলোমিটারের মতো। টানেলের দক্ষিণ প্রান্ত মানে মানালির দিক এবং উত্তর প্রান্তের কক্সারের দিক। এই 10 কিলোমিটারের দূরত্বে আবহাওয়ার এক অদ্ভুত পার্থক্য দেখা যায়। দক্ষিণ প্রান্তে হয়তো মেঘলা বা বৃষ্টি, কিন্তু টানেল পার হয়ে যাওয়ার পরেই উত্তর প্রান্তে পৌঁছালে হঠাৎ নীল আকাশ এবং লাহুল উপত্যকার শুষ্ক ধূসর পাহাড় দেখতে পাবেন, এবং সেটি দেখে আপনি অবাক হয়ে যাবেন। তবে আগে মানালি থেকে আরও প্রায় 4-5 ঘন্টা সময় লাগতো, যখন অটল টানেল ছিল না। আমরা 9 কিলোমিটার অটল টানেল পেরিয়ে চলে এলাম। দেখুন আসার সাথে সাথেই আমরা কিন্তু বরফ পেয়ে গেলাম চোখের সামনে। মানে সবে আমরা ভাবছিলাম যে কতক্ষণে বরফ পাবো, মানে মনটা এতক্ষণ খারাপ হয়েছিল, তো মনটা খুব ভালো হয়ে গেল বরফটা দেখেই। টানেল থেকে বেরিয়েই পাবেন আপনি লাহুল উপত্যকার প্রথম গ্রাম কক্সার, যে জায়গাটায় আমরা যেতে চলেছি। শীতকালে এখানে প্রচুর বরফ থাকে এবং এখানকার ধাবাগুলোর ম্যাগি আর পাহাড়ি চা পর্যটকদের কাছে খুব প্রিয়। কক্সার থেকে রোটাং পাসের দিকে যাওয়ার সময় রাস্তাটি বেশ উঁচু এবং আঁকাবাঁকা। এটি মূলত মানালি লে হাইওয়ের অংশ। এই রাস্তায় যাওয়ার সময় আপনি হিমালয়ের বিশালতা অনুভব করতে পারবেন। অনেক সময় জুন মাসেও এখানে রাস্তায় দুপাশে বরফের দেয়াল দেখা যায়। তা কক্সার যাওয়ার পথে মানে এই জায়গাটা জাস্ট আমাদের গাড়িটা একটু দাঁড়িয়েছে, এইখানের যে ভিউটা আমরা নেব বলে, মানে দু সাইডের ভিউটা দেখুন। এই সাইডে পাহাড়, তার মাথায় তো বরফ জমেইছে, এইদিকেও পাহাড়ে বরফ জমে আছে, তার সাথে এখান দিয়ে যে একটা নদী বয়ে চলেছে, এই নদীতে মানে কিছুটা বরফ আছে, নদীর সাথে জলটা মানে জমে অলরেডি কিছুটা বরফ হয়ে গেছে আর জল। কথা বলতে বলতে চলে এলাম বরফের দেশে কক্সার। চলুন অ্যাক্টিভিটি শুরু করে দেওয়া যাক। গাড়ি অলরেডি আমাদের এই জায়গাটায় নামিয়ে দিল, সবাইকেই এখানে নামিয়ে দিচ্ছে। এবং দেখুন প্রচুর ট্যুরিস্ট আছে, এই ধরনের গাড়ি কিন্তু আপনারা নিতে পারেন। কক্সারের এই জায়গাটায় চলে এসেছি, দেখুন উপরটায় মানে পুরোটাই মানে বরফ হয়ে রয়েছে পাহাড়টায়। সামনেটায় কিছু কিছু জায়গায় বরফ রয়েছে, কিছু কিছু জায়গায় এখনও মানে বরফ নেই দেখা যাচ্ছে। এখানে আপনি যে উপরে বরফে যাবেন, মানে যেটা স্নো অ্যাক্টিভিটি যেখানে হচ্ছে, সেখানে কিন্তু আপনি হেঁটে তো যেতে পারবেন না, তার জন্য এখানে এটিভি কাউন্টার আছে, এখান থেকে আপনাকে গাড়ি নিতে হবে। একটা গাড়ি দুজনকে নিয়ে যাচ্ছে, সেখানে আপনার লাগছে 3000 টাকা করে। আর 4x4 যে গাড়িগুলো আছে সেইগুলো আজকে অ্যালাউ করছে না, ওটা করলে আপনারা 4 জন একসাথে যেতে পারতেন। আমরা আপাতত ঠিক করলাম আমরা 4 জন আছি, দুটো এটিভি গাড়ি নিচ্ছি, নিয়ে আমরা এখন যাব স্নো অ্যাক্টিভিটি করতে। এই যে এরা অ্যাক্টিভিটিস করতে যাচ্ছে, আমাদের এক্সপিরিয়েন্সটাও এক্ষুনি দেখাবো, আমরাও শুরু করবো এক্ষুনি।
এই দেখুন এই ধরনের একটা স্লিপ দিয়ে দিচ্ছে। এই ধরনের স্লিপ দেওয়ার পরে এটা কিন্তু আপনারা সঙ্গে রাখবেন। এই রকম সব লাইন দেওয়া রয়েছে, আমরাও লাইন দিয়ে দিলাম। এই স্লিপটা দেখিয়ে কিন্তু পরস্পর ছাড়া হচ্ছে। আর এটা কিন্তু আপনারা অবশ্যই যত্ন করে রাখবেন। এই ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু এখানে এসে করতে হবে। আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছি। উপরে কিন্তু ঠান্ডা ভালোই, তবে যত আমরা উপরের দিকে উঠছি ঠান্ডা কিন্তু বাড়ছে আস্তে আস্তে। একটু ভয়ও লাগছে। আমি দারুণ এনজয় করছি, দারুণ দারুণ। এই ধরনের পাহাড়ের উপরে যেতে গেলে, মানে এই ধরনের ট্রেক করতে গেলে এই ধরনের এটিভি বাইক ছাড়া কিন্তু যাওয়া যাবে না। না, হেঁটে ওঠা যাবে, বেশ কষ্টকর আর কি ওঠাটা। এবারে কিন্তু ড্রাইভটা আমি করব। নন্দিতা অলরেডি অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে এবং আমাদের সঙ্গে আরও যে দুজন রয়েছে শুভঙ্কর এবং অমিত, তারাও ওই দিকটায় চলে গেছে, তারাও এনজয় করছে। তো এই যে নন্দিতা আস্তে আস্তে উপরে উঠছে, আমিও আস্তে আস্তে উপরে উঠছি। আমার হ্যান্ড গ্লাভস দাঁড়াও, হ্যান্ড গ্লাভস। ও হাত জমে যাচ্ছে, হাত জমে গেছে। ঠান্ডা। তো উপরের দিকে কিন্তু আরো অনেক সবাই গেছে, উপরে আরো টুরিস্ট কিন্তু উপরের দিকে উঠেছে। আমরা আপাতত এখনো এই জায়গাটায় আসছি, আস্তে আস্তে উপরের দিকে উঠছি। তো যত উপরের দিকে ওঠা হচ্ছে বরফ কিন্তু তত বেশি পাওয়া যাচ্ছে। আর এখানের এখন তাপমাত্রা দেখলাম -21। দারুণ দারুণ মজা, দারুণ অসাধারণ অভিজ্ঞতা। नमो पार्वती पते হরে হরে মহাদেব। নামার সময় কিন্তু আমাদের এইভাবে নামতে হচ্ছে। এটাও একটা ভালো লাগছে। এই জায়গা দিয়ে মানে হেঁটে নামা সম্ভব নয়। এই দেখুন এইভাবে আমরা নামছি। দেখুন কতটুকু বাচ্চা একটা এসেছে, এও কিন্তু এনজয় করছে দারুণভাবে। হ্যালো হ্যালো হ্যালো। উপর থেকে আসার পরে দেখুন আপনারা এরকম ম্যাগি পেতে পারেন, এখানে বিস্কিট রয়েছে। নিচে নেমে এসেই একটু চা, 20 টাকা করে নিচ্ছে চা। এইখানে দেখুন স্লেজ অ্যাক্টিভিটি চলছে। আপনারা স্লেজ অ্যাক্টিভিটি করতে চাইলে কিন্তু এই জায়গাটায় চলে আসবেন। আমরা তো রোটাং পাস যেতে পারলাম না। গত 2-1 দিন আগে পর্যন্ত সমস্ত ট্যুরিস্টরা রোটাং পাস ঘুরে এলো, কিন্তু অতিরিক্ত বরফ পড়ার কারণে আমরা রোটাং পাস যেতে পারলাম না। তবে একটা কথা মনে রাখবেন, রোটাং পাস যাওয়ার জন্য বিশেষ অনলাইন পারমিটের প্রয়োজন হয়। তবে অটল টানেল দিয়ে কক্সর যাওয়ার সময় কোনো পারমিটের প্রয়োজন নেই। শীতকালে বা ভারী তুষারপাতের সময় এই রাস্তাগুলো অনেক সময় বন্ধ থাকে। কাকসার থেকে আমরা আধা ঘন্টার মধ্যে শিশু চলে এলাম, মানে বিকাল হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, মানে প্রচণ্ড। আর আমরা আরও আগে এখানে আসতে পারতাম, কিন্তু কাকসারে এত বেশি স্নো অ্যাক্টিভিটি আমরা নিয়ে ব্যস্ত ছিলাম, যার জন্য অনেকটা আমরাই লেট করে ফেলেছি। আর এখানের যে ব্যাপারটা, এখানে আদার্স অন্য টাইমে যে আমার আশেপাশে যে পুরো গ্রাউন্ডটা আপনারা দেখছেন, যখন মানে বৃষ্টি হয় এই জায়গাটা পুরোটাই কিন্তু বরফ জমে থাকে। এখন বরফ আছে, বাট বরফটা আছে এই দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি আমার ব্যাকে। এই যে দূরে পাহাড়গুলো দেখছেন না, মানে সাদা সাদা, এইগুলো এখন প্রায় বরফে ঢেকে আছে। পাশের যে গাছগুলো দেখছেন না, গাছগুলো তো দেখেই বোঝা যাচ্ছে মানে স্নো পড়ে ভর্তি হয়ে থাকে। সেটা যে কোনো সময়ই হতে পারে। এখানে এসে অনেকটা সময় কাটাতে পারবেন। অনেক রকম মানে স্টল আছে বিভিন্ন জায়গায়। এখানে অ্যাক্টিভিটিস, আপনি জিপলাইন করতে পারবেন। জিপলাইন করলে এই যে এখানে রিভারটা আছে, রিভারের ওই দিকটা আপনাকে নিয়ে যাবে। তো আমি এখন যাচ্ছি জিপলাইন করতে।
এই যে কাউন্টার থেকে আমি টিকিট কেটে নিলাম, পার পার্সন 300। वायर को आपने पकड़ना है यहाँ से नीचे, ये पकड़ दो और नीचे, बस यहाँ ये से छोड़ना मत। हाँ जी, और आप बैठ जाइए पूरा पूरा, लेग स्ट्रेट दोनों लेग स्ट्रेट और स्ट्रेट, আরো रेडी। রেডি। আসছে। আমি জাস্ট জিপ লাইন করে এবারে এলাম, এক্সাইটেড হয়ে হাঁপিয়ে গেছি। তবে দারুণ একটা এক্সপিরিয়েন্স করলাম, দারুণ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। শিশু ভ্যালি তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে শান্ত শিশু হ্রদ এবং আশেপাশের হিমালয় শৃঙ্গের আশ্চর্যতম দৃশ্য। এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি স্বর্গরাজ্য, যেখানে জিপ লাইনিং, এটিভি বাইক রাইড, ট্রেকিং এবং ক্যাম্পিং পর্যন্ত বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। অন্যান্য সময়ে জানুয়ারি মাসে শিশুর এই জায়গাটা বরফে ঢেকে থাকে। প্রকৃতির লীলা খেলায় আজ যেন পুরো ফাঁকা মাঠ, শুধুমাত্র পাহাড়ের উপরে কিছুটা বরফ দেখা যাচ্ছে। তবে বৃষ্টি বাদল হলেই এই জায়গা বরফে ঢেকে থাকে এবং শুরু হয়ে যায় স্নোফল। মানালির বিভিন্ন সাইটসিংয়ের অভিজ্ঞতার সাথে সন্ধ্যার পরে দুর্গম পাহাড়ি পথের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে নিতে ফিরে পড়লাম আমাদের মানালির হোটেলে। এখন টাইম হচ্ছে 10টা, মানে আজকে সারাদিন মানে এত পরিমাণ স্নো অ্যাক্টিভিটি, তারপরে বিভিন্ন জায়গায় ঘুরেছি, প্রচণ্ড টায়ার্ড আজকে আমরা সবাই। আজকে তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে মানে রেস্ট নিতে হবে, কালকে আবার মানে ফার্স্ট মর্নিংয়ে উঠে আবার আমরা বেরোবো। আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, কিছু সাইট সিং আছে সেইগুলো করতে করতে মানে আমরা একদম যাব কালকা স্টেশন। হ্যাঁ, ব্রেকফাস্ট ছেড়ে তো এবারে বেরোতে হবে, কারণ আজকে সারাদিনের কিছু সাইট সিং করে রাত্রে আমাদের ট্রেন আছে নেতাজি এক্সপ্রেস। তো সকালেই তো দেখছি যে ব্রেড অমলেট দিয়েছে, এখানে ম্যাগি দিয়েছে, পাহাড়ে প্রচুর বরফ পড়ে গেছে, মানে কালকের থেকেও আজকের বেশি বরফ, তাই না? মানে একদম পুরো ঢেকে গেছে পুরো। এইরকম একটা মানে ভিউ রুম, যেখানে আমি ব্যালকনি থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছি, এমনকি বরফের ঢাকা পাহাড়ও দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ দ্য হেরিটেজ ট্রাভেলস। মানালিতে সেকেন্ড দিনে আমরা চেক আউট করে আজকের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। রাত্রে আমাদের আজকে ট্রেন আছে, রাত্রের ট্রেন ধরে আমরা কিন্তু আজকে কলকাতায় ফিরবো। খারাপ লাগলো না, সমস্ত কিছু সার্ভিসও ভালো লাগলো, এদের যে ব্যবহার সেটা খুব ভালো লাগলো। আমরা যে ম্যালের কাছে মানালি হোটেলে ছিলাম, হোটেল থেকে প্রায় 10 মিনিটের মতো এখানটা হবে। এখানে আমরা চলে এলাম হিড়িম্বা দেবী টেম্পল। এখন আমরা হিড়িম্বা দেবী টেম্পল মানে মাকে দর্শন করব। তার পাশেই ওনার যে ছেলে ঘটককাচ, ওনারও একটা মন্দির আছে। এই দুটো মন্দির আমরা দর্শন করব, আপনাদেরও দর্শন করাবো। গেটের সামনেই দেখুন এইরকম কত ইয়াক দাঁড়িয়ে আছে, মানে আমি জাস্ট একটু গায়ে হাত দিচ্ছি, কি সুন্দর সফট। আর এই যে গেটে ঢোকার মুখে দেখুন সাইডে মানে যে দেবদারু গাছগুলো আছে, যেগুলো পাহাড়ি দেবদারু গাছ বলছে, এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে। মন্দিরটা হচ্ছে একেবারে দেবদারু ফরেস্টের মধ্যে, তো সত্যিই খুব সুন্দর জায়গাটা। মন্দিরে এসে আপনাদের কিন্তু কিছুটা এই ধরনের লাইন দিতে হতে পারে, তবে কখনো কখনো হয়তো এতটা ভিড় থাকে না, পরিবেশটাই একটু অন্যরকম, তাই না? বেশ ভালো লাগছে। সবথেকে বেশি ভালো লাগছে এই যে পাহাড়ি দেবদারু গাছ আছে, এই পুরো গাছের মধ্যে মন্দিরটা। এই হচ্ছে মন্দিরের প্রধান দ্বার। মন্দিরের মধ্যে এই যে এরা আছে, এত সুন্দর নিরীহ প্রাণী, মানে এদেরকে না ভালোবেসে কিন্তু থাকা যায় না। সেই জন্য আমিও না এখানে বসে পড়লাম, মানে খুব সুন্দর লাগছে। ওর তো আরাম লাগছেই আমি হাত বোলালে, বাট আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর সাইজটা দেখেছেন একদম, মানে আমার থেকে মনে হচ্ছে ও বড়। আমাদের ওখানে তো এগুলো হাজার হাজার টাকা দিয়ে কিনতে হয়, এগুলো কিন্তু এখানে রাস্তায় ঘোরাঘুরি করছে। এখানে যে পর্যটকরা আসছেন এইগুলো কিন্তু খুব দারুণভাবে এনজয় করছেন, ড্রেস আপ করছেন, মানে যে র্যাবিটগুলো আছে সেইগুলোকে নিয়ে ফটোশ্যুট করছেন। আমাদেরও দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এবারে এই মন্দিরের সামনে থেকে আমরা যাচ্ছি ঘটোৎকচ মন্দির, সেটা হচ্ছে মাত্র 50 মিটারের দূরত্ব। এই সামনেটায় গেলে কিন্তু আপনারা আর একটা মন্দির পাবেন। এখানে যে খরগোশগুলো দেখছেন, খরগোশ হাতে নিয়ে আপনারা ছবি তুলতে পারেন 50 টাকা।
আর এই যে বিভিন্ন ড্রেস আপগুলো দেখছেন, এগুলো হচ্ছে আপনাদের 100 টাকা করে হচ্ছে পার ড্রেস। এবারে আপনারা যদি দুটো ড্রেস নেন 200 টাকা, খরগোশ নিলে সেক্ষেত্রে আলাদা, ছবি তোলার আলাদা, মানে 250 থেকে 300 টাকার মতো যদি আপনারা বাজেট করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে ছবি তোলা, খরগোশ হাতে নিয়ে ছবি তোলা, এখানে অনেক ফটোগ্রাফার রয়েছে, বিভিন্ন পোজে ছবি তোলা, সব কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে ঘটোৎকচ টেম্পল। অ্যাকচুয়ালি এখানে কোনো মন্দির দেখুন নির্মাণ করা নেই, একটা দেবদারু গাছের নিচে দেখুন এইভাবে ঠাকুরটাকে স্থাপন করা রয়েছে। নিস্তব্ধ নির্জন একটা পরিবেশ, এবং এই যে ঝাউ গাছগুলো, এদিকেও ঠিক দেখুন ঝাউ গাছ রয়েছে, কিছু দোকানপাট রয়েছে, আপনারা এসে কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে পারবেন। এই যে এখানে নন্দিতা একটু রেস্ট নিয়ে নিচ্ছে, এখানে বসার জায়গাও করা রয়েছে। এখানে একটা মেলা চলে, প্রায় সারা বছরই থাকে, নাগরদোলা রয়েছে, তারপরে এই যে বাচ্চাদের বিভিন্ন সব অ্যাক্টিভিটিস রয়েছে। আপনারা কিন্তু এই সমস্ত জায়গায় এসে কিছুটা মজা নিতে পারবেন, খারাপ লাগবে না, ভালোই লাগবে। একেবারে পাহাড়ের কোলে, পিছনটা হচ্ছে রোতাং পাস দেখা যাচ্ছে, এবং পাহাড়ের উপরে বরফও আমরা দেখতে পাচ্ছি, এবং তার সামনে এই ধরনের নাগরদোলা, এই যে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে। আপনারা কিন্তু বেশ কিছুটা সময় এসে এই জায়গাটায় কাটাতে পারবেন, খারাপ লাগবে না, আপনাদের কিন্তু ভালোই লাগবে। এখানে বাইক রেন্টের বিভিন্ন এখানে কাউন্টার রয়েছে, আপনারা বাইক নিয়ে বিভিন্ন জায়গা কিন্তু আপনারা এখানে এসে ঘুরে দেখতে পারবেন। এই যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি, মানে বাড়ির সামনেও কিছু মানে আপেল গাছ চাষ করে রেখেছে, এবং একেবারে নদীর ধারে পুরো দেখা যাচ্ছে যে আপেল বাগান। মানে যাদের গ্রামাঞ্চলে বাড়ি, বাড়ির সামনে যেমন পেয়ারা গাছ বসানো থাকে, জামরুল গাছ বসানো থাকে, আম গাছ বসানো থাকে, সেই রকমই দেখুন প্রত্যেকটা বাড়ির সামনে দেখুন সব আপেল গাছ বসানো রয়েছে। মানালি থেকে কালকা বা চণ্ডীগড় যাওয়ার প্রধান যে রাস্তা থাকে, সেই রাস্তা কিছুটা সমস্যা থাকার কারণে আমাদের অন্য এক পথ ধরতে হয়েছিল, এবং সেই রাস্তায় চোখে পড়েছিল আপেল বাগান। কিছু ছিল ইন্ডিয়ান অ্যাপেলের গাছ, কিছু ছিল জাপানি অ্যাপেল। ঢুকে পড়লাম এই রকমই একটা আপেল বাগানে। আপেল আমরা বেসিক্যালি কাশ্মীরে দেখতে পাই, বাট মানালিতে এই দেখুন এইগুলোকে জাপানি আপেল বলছে। গাছের নিচে দেখুন এত আপেল পড়ে আছে, এই যেখানে একটা অলরেডি আমার হাতে একটা রয়েছে, এখানে সব আপেল রয়েছে, এই যে সব পড়ে আছে সব আপেল, এবং গাছেতে প্রচুর ওখানে আপেল হয়ে রয়েছে। কালারটা দেখুন মানে অরেঞ্জ টাইপের। দেখুন অবশেষে একটা এই যে ইন্ডিয়ান আপেল আমরা পেলাম, এটা কিন্তু অরিজিনালি আপেল লাগছে, আর এটা অ্যাকচুয়ালি জাপানি অ্যাপেল বলে এটাকে একটু অন্যরকম লাগছে, তবে দুটোর স্বাদ একটু অন্যরকম। ইন্ডিয়ান অ্যাপেল বাগানটা রয়েছে, সেই কারণে এখানে বেশ কয়েকটা আমাদের যে অরিজিনাল যে আমাদের ইন্ডিয়ান অ্যাপেল সেগুলোও রয়েছে, এবং তার সাথে এটাও রয়েছে। এগুলোকে আবার অনেকে এখানে জাপানি ফলও বলছে। প্রচুর আপেল এখানে, এই যে বাক্সতে সব পেটিতে সব ভরা হচ্ছে আপেলগুলো। এই যে দেখছেন গাছেতে নেট দেয়া রয়েছে, এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে ধরুন বৃষ্টি বা স্নোফল বা যখন বর্ষাকালে এই সমস্ত প্রোটেকশান দেওয়ার জন্য, সেই যাতে আপেলের গায়ে কোনো দাগ না আসে, সেই কারণে কিন্তু এই নেটগুলো দেয়া রয়েছে। মুখের সামনে এই যে কত আপেল, দারুণ লাগছে কিন্তু আপেলগুলো। কিন্তু এখানে আসতে গেলে আপনাদের অবশ্যই পারমিশন নিয়ে আসতে হবে, মানে এখানে এসে কিন্তু গাছে হাত দিতে পারবেন না বা গাছ থেকে আপেল পাড়তে পারবেন না। খাওয়ার জন্য পারমিশন নিলাম, তো আমাকে খেতে বললো, খেয়ে দেখলাম, টেস্ট করলাম, দারুণ লাগছে। এমনি অন্য যে আমাদের যে ইন্ডিয়ান অ্যাপেল তার থেকে একটু অন্য রকম, কিন্তু খেতে দুর্দান্ত। এই দেখুন অলরেডি পাড়ছে আপেলগুলো, এবং এই যে জাপানি অ্যাপেলের পাশেই যে দেখছেন নিচে যে দূরে যে গাছগুলো দেখছেন, ওইগুলো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ইন্ডিয়ান অ্যাপেল, তবে ওই গাছে কিন্তু এখনও আপেল হয়নি। সকালে আমরা 10টার পরে বেরিয়ে পড়েছিলাম সাইট সিইং করতে করতে কালকার উদ্দেশ্যে, যেহেতু ট্রেন আছে আজকে রাত্রে। তো দুপুর পেরিয়ে যাওয়ার পরে এখন মোটামুটি ওই ধরুন 4টে সাড়ে 4টে বেজে গেল। তো জাস্ট এই রাস্তার ধারে এইরকম একটা হোটেলে ঢুকলাম, এখানে বিভিন্ন রকমের খাবার আছে, চানা মশলা নেওয়া হয়েছে, রুটি নেওয়া হয়েছে, এরকম কেউ ম্যাগি নিয়েছে, এই ধরনের কিছু খাবার আমরা এখান থেকে খেয়ে নিচ্ছি। এবং এখান থেকে আরও কিছুটা, বেশ কিছুটা আমাদের কিন্তু যেতে হবে, এখনও হয়তো ঘন্টা 3 আমাদের যেতে হবে। তো আমরা এখানে লাঞ্চটা একটু দেরি হলো, এখানে কিছু খাবার খেয়ে নিয়ে আমরা এগোতে থাকবো। তো যাই হোক, আমাদের কিন্তু এই যে হিমাচল ট্যুর হলো, দারুণ ঘোরালো, দারুণভাবে আমাদের ঘুরিয়েছে, এবং আমাদের এই যে দ্য হেরিটেজ ট্রাভেলস এই যে অ্যারেঞ্জ করেছে এই ট্যুরটা, আমাদের খুবই ভালো লাগলো। মানে আমরা পবনদা বলছি, মানে এত সুন্দরভাবে ঘুরিয়েছে, প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, এবং খুব মানে ফ্রেন্ডলি। আমরা 6 দিন পুরো এই গাড়িটায় কিন্তু আমরা জার্নি করলাম, এবং বিভিন্ন সাইড ঘুরলাম।
আমরা সিমলা থেকে সকালে 10:30টায় বেরিয়েছিলাম আর এখন সময় হয়েছে দেখুন 10টা, সুতরাং 11.5 ঘন্টা লাগলো। আমরা বেশ কয়েকটা জায়গা ঘুরে এই কালকা স্টেশনে এসে পৌঁছালাম। এই কালকা থেকে আমাদের ট্রেন আছে 11:55। এই 11:55 নেতাজি এক্সপ্রেস ধরে আমরা এখন যাব হাওড়া স্টেশনে। তো আমাদের বাড়ি যেহেতু উলুবেড়িয়া, তো হাওড়া থেকে যে কোনো সাউথ ইস্টার্ন রেলওয়ের একটা ট্রেন ধরে আমরা নামবো উলুবেড়িয়া। আমাদের এই 5 রাত্রি 6 দিনের ট্যুর প্যাকেজ ছিল মাত্র 8,999 টাকা। তবে যদি আপনাদের 8 জন, 10 জন, 15 জন এই ধরনের গ্রুপ বেশি থাকে, সেক্ষেত্রে এই প্যাকেজটা আরও কমতে থাকে। সেগুলো আপনারা এই ট্রাভেল এজেন্সির সাথেই কথা বলে নেবেন, বিস্তারিত ওনারা বুঝিয়ে দেবেন। ট্যুর অপারেটর ছিল দ্য হেরিটেজ ট্রাভেলস। পরিচালনা খারাপ ছিল না, প্রত্যেকটা হোটেলের আমাদের কোনো সমস্যা হয়নি। সিমলা থেকে পিক আপ এবং চণ্ডীগড় ড্রপ। তার মধ্যে ছিল সিমলায় 2 দিন হোটেল, ব্রেকফাস্ট ডিনার, কাশলে 1 দিন হোটেল, ব্রেকফাস্ট ডিনার এবং মানালিতে 2 দিন হোটেল, ব্রেকফাস্ট ডিনার। তার সাথে 5 রাত্রি 6 দিন আমাদের সঙ্গী ছিল একটা 4 হুইলার এবং ড্রাইভার। 5 রাত্রি 6 দিনের এই হিমাচল ট্যুর আমাদের দারুণ কাটলো। এর আগে 2টো পর্বে আপনাদের কলকাতা থেকে সিমলা কিভাবে এলাম, সিমলা কাশল কিভাবে ঘুরলাম, সমস্ত তথ্য দিয়েছিলাম। ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই দেখার অনুরোধ রইল। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। কালকা থেকে 10:55-তে আমাদের ট্রেন। এই ট্রেন ধরে আমাদের কলকাতায় ফেরার পালা। হিমাচল পর্বের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর সর্বশেষ একটাই অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশে থাকুন। আমাদের প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ। ভিডিওগুলো ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন, প্রয়োজনে শেয়ার করবেন।